হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগছে আমাদের গল্পগুলো? গল্পগুলো শুনে গায়ে কাটা দিচ্ছে। হঠাৎ করে কি মনে হচ্ছে জানলার ওই পাশটায় কেউ দাঁড়িয়ে, কেউ আপনার উপর নজর রাখছে পর্দার আড়াল থেকে। এমন কিছু অভিজ্ঞতা কিন্তু শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। আপনার পাঠানো গল্পগুলো আমরা শোনাবো আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকের গল্প অতিপ্ত আত্মা, লেখক আরিফ ইসলাম। মাঝরাতে হঠাৎ ঈশিতা ভাবিকে গোসল করতে দেখে অস্বাভাবিক মনে হয়েছে। শ্যাম ভাই মারা গেছে 1 সপ্তাহ হয়েছে। হুট করে বাড়ির বড় ছেলের মৃত্যুতে পরিবারের সবাই ভেঙে পড়েছে। তার মধ্যে হঠাৎ এত রাতে ভাবি গোসল করতে যাবে কেন? বিড়বিড় করে বলতে বলতে এগিয়ে যাচ্ছে শ্যামের ছোট ভাই আরিফ। মির্জাবাড়ির ঘটনা, 2018 সন। আরিফ ও শ্যাম মির্জা হারুন और রশিদের 2 সন্তান। মির্জাবাড়ির বড় ছেলে শ্যাম হুট করে ঈশিতা নামের একটা এতিম মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মেয়েটার পরিচয়হীন হওয়ায় প্রথমে একটু সংকোচ বোধ করলেও পরে মির্জা পরিবার তাদের বিয়ে মেনে নেয়। বিয়ের কিছুদিনের মাথায় হুট করেই অস্বাভাবিকভাবে শ্যাম নিখোঁজ হয়ে যায়। কিছুদিন পর তার মুন্ডবিহীন মৃতদেহ বাড়ির পেছনে পাওয়া যায়। শোকের ছায়া নেমে এসেছে পুরো মির্জাবাড়িতে। স্বামীর মৃত্যুর 7 দিন হয়েছে মাত্র। এর মাঝে হঠাৎ এত রাতে ঈশিতাকে গোসল করতে দেখে বেশ অবাকের বিষয়। আরিফ জানে এত রাতে ঈশিতা ভাবির রুমে উকি দেওয়া মোটেও ঠিক নয়, তবুও সঠিক জানার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে আরিফের মনে। রুমের কাছে এসে ফিসফিস শব্দে কারো গলার আওয়াজ শুনতে পায় সে। বেশ উত্তেজনা কাজ করছিল আরিফের মনে। ঈশিতা ভাবিকে এতদিন ভালো মনে করলেও আজ কেমন সন্দেহ হচ্ছে তার ওপর। আরিফের দেহের প্রতিটি শিরা উপশিরার রক্ত টকবক করছে। ঘামের বিন্দু বিন্দু কণা থুতনিতে জড়ো হচ্ছে। এখন তার কি করা উচিত? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চিন্তাশক্তি লোপ পেয়ে যাচ্ছে। দরজা ঠেলে ভেতরে ঢুকবে, সেটাও কি ঠিক হবে? দরজার ছোট ছিদ্র দিয়ে ভিতরের দৃশ্য দেখবে বলে মনস্থির করে সে। নিচের দিকে হালকা ঝুঁকে ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে আছে একটা জলজ্যান্ত মানুষের রক্তমাখা লাশ। তার পাশে বসে ঈশিতা ভাবি অর্ধ নগ্ন অবস্থায় হাতে রক্তমাখা চাকু নিয়ে ভেজা শরীরে বসে আছে। ভয়ে গায়ের সব লোম দাঁড়িয়ে যায় আরিফের। ভয় শিহরণে কেঁপে ওঠে প্রাণ। লোকটাকে খুন করে ফেলেছে ঈশিতা ভাবি। আরিফ উঠে দাঁড়ানোর আগে হঠাৎ দরজা খুলে যায়। কি হলো আরিফ, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসো। ঈশিতা যেন এতক্ষণ আরিফের অপেক্ষাতেই ছিল। আরিফ ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। এতদিনের সাধারণ মনে করা আশা ঈশিতাকে ভীষণ ভয় পাচ্ছে। কাপা কণ্ঠে বলে, না ভাবি, আমি এমনি এখানে আসছি, আমি ঘরে চলে যাই। আরিফের কথায় ভুরু কুঁচকে তাকায় ঈশিতা। না 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 না, ঠিক আছে, আমি ভেতরে আসছি। আরিফ ভয়ের চরম সীমায় পৌঁছে গেছে। কাপা কাপা পদক্ষেপ নিচ্ছে। চোখ ফ্লোরে পড়তেই দ্বিতীয়বারের মতো অবাক হয় সে। এ কি, কোথায় গেল সেই রক্তমাখা লাশ? বিড়বিড় করে বলতে থাকে আরিফ। এদিক সেদিক তাকিয়ে লাশটা খুঁজে হতাশ হয় সে। ঘরের কোণে লাশ তো দূরের কথা, সামান্য পরিমাণে রক্তের ছিটোফোঁটা নেই। আরিফ, কিছু খুঁজছো? ঈশিতার নরম কণ্ঠে আরিফ তার দিকে অপরাধীর দৃষ্টিতে তাকায়।
কই না তো ভাবি, কিছু না, আমি তো তোমাকে দেখতে এসেছিলাম। ঈশিতার লাজুক চাহনিতে ধীর পায়ে আরিফের দিকে অগ্রসর হয়। আরিফের কলার চেপে ধরে বিছানায় ফেলে দিয়ে তার পাশে বসে। এখন দেখো ভালো করে, ঈশিতা বেশ সুন্দরী, গায়ের রং হালকা শ্যামবর্ণে, এক কথায় অসাধারণ রূপবতী। বয়স আনুমানিক 23-24 বছর হবে। আরিফ ঈশিতার সমবয়সী। ভয় ভয় দৃষ্টিতে ঈশিতার পানে তাকিয়ে রইল। শোনো, তুমি চাইলে আমার সব কিছু তোমায় দিতে পারি। ঈশিতার ভাবির মুখে এমন কথা শুনে আরিফ অবাক হচ্ছে বারবার। কিছু খারাপ ঘটার আগেই ঈশিতাকে ধাক্কা দিয়ে নিজের ঘরে চলে আসে। এখনো তার চোখে সেই রক্তমাখা লাশটা ভাসছে। ঈশিতা ভাবির এমন আচরণ জীবনে দেখেনি সে। হঠাৎ দরজার ঠকঠক আওয়াজে ঘাবড়ে যায় সে। কে কে দরজা ঠুকছে? আরিফের কথায় শব্দ থেমে যায়। বিছানায় নিজের শরীর হেলিয়ে দিয়েছে। কনকনে শীত, বাইরে অঝোরধারায় বৃষ্টি, তবুও ঘেমে ডুব দিয়ে উঠেছে সে। পুনরায় আবার কেউ দরজায় ঠকঠক আওয়াজ করে। এইবার বলার পরেও শব্দ দ্বিগুণ বাড়ছে। উপায় না পেয়ে ধীর পায়ে দরজার দিকে অগ্রসর হয় সে। কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দেয়। কেউ নেই। নিজের সাথে এমন অস্বাভাবিক ঘটতে দেখে নিজেকেই সন্দেহ করছে সে। পুনরায় ঘরের দিকে পদক্ষেপ নেয়। আশ্চর্যজনকভাবে টেবিলের একটা ডায়েরি পড়ে থাকতে দেখে বেশ অবাক হয়ে যায় আরিফ। কিছু সময় পূর্বেও এখানে কোনো ডায়েরি বা খাতা কিছুই ছিল না। উৎসাহ নিয়ে ডায়েরিটি হাতে নেয়। অন্যের ডায়েরি ধরা অবশ্যই বাজে অভ্যাস, তবুও ডায়েরিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। ডায়েরিটা মির্জা সিয়ামের। বেশ বড় বড় করে ডায়েরির কভারে তার নাম লেখা আছে। মৃত ভাইয়ের ব্যক্তিগত ডায়েরি পেয়ে পড়ার দ্বিগুণ আকাঙ্ক্ষা। হঠাৎ পুনরায় দরজায় ধাক্কা নিঃশব্দ। ডায়েরিটা বিছানার নিচে লুকিয়ে রেখে দরজা খুলে দেয় সে। কিরে, দরজা খুলতে এত দেরি হলো কেন? আরিফের মা সালেহা বেগম হাতে চায়ের কাপ নিয়ে ভিতরে প্রবেশ করে। তার মানে সকাল হয়ে গেছে। এতটাই দুশ্চিন্তায় ছিল সে, সময় কখন চলে গেছে টের পায়নি সে। না মা, আমি তো ঘুমিয়েছিলাম। মায়ের মন সন্তানের মুখ দেখেই বলে দিতে পারে কিছু একটা হয়েছে। আরিফ, কি হয়েছে তোর? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? না মা, কিছুই হয়নি, তুমি শুধু শুধু ভাবছ। নাস্তার টেবিলে যেতে ঈশিতা ভুরু কুঁচকে তাকায় আরিফের দিকে। আরিফ ঈশিতার চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে ফেলে। মা, ঈশিতা তোমাকে একটা কথা বলবে। মির্জা হারুন সাহেব মুখে রুটি পুড়ে ঈশিতার দিকে তাকিয়ে আছে। জি বাবা, বলেন। হারুন মির্জা বেশ ভালো মানুষ। ঈশিতার ব্যবহারে অনেক সন্তুষ্ট তিনি। আসলে মা, আমি আর তোমার শাশুড়ি চাই তুমি আমাদের কাছে আমাদের পুত্রবধূ হয়েই থাকো সারা জীবন। তাই তোমার আর আরিফের বিয়ে দিতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। বাবার কথায় চোখ বড় বড় হয়ে যায় আরিফে। হৃৎস্পন্দন বেড়ে চলছে ক্রমশ। ঈশিতার লাজুক হাসি দিয়ে নিচের দিকে মাথা নামায়। জি বাবা, আপনারা যা ভালো মনে করেন। তাছাড়া আমিও চাই সারা জীবন আপনাদের সেবা করতে। আরিফের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ভেসে উঠছে। গত রাতে নিজের চোখে দেখা ঘটনাগুলো বারবার মনে পড়ছে, কিন্তু কি বলবে? তার কাছে এই দেখার কোনো ভিত্তি নেই যে। বাহ বাহ, সুন্দর একটা, একদম অন্যরকম একটা গল্প আজ শুনলাম। খুব সুন্দর হয়েছে। আজ এখানেই শেষ করলাম। আবার পরের শনিবার ঠিক রাত 10টায় দ্য পিপল চয়েস চ্যানেলে আপনাদের সঙ্গে আমি অমিত আবার আরেকটা নতুন গল্প শোনাবো।